বাংলাদেশ আজ এমন এক বর্বরতার কারখানায় পরিণত হয়েছে যেখানে মানুষের জীবনের মূল্য একটি পশু পাখির চেয়েও সস্তা হয়ে গিয়েছে। সীতাকুণ্ডের তরুণ ছাত্রলীগ নেতা জিলহানের শরীরের দিকে তাকিয়ে দেখুন। তাকে এমন নৃশংস, এমন পৈশাচিক, এমন পশুতুল্য উপায়ে কুপিয়েছে যে হামলাকারীরা যে তার শরীরে একটা সেলাই দেওয়া কিংবা একটা ইনজেকশন পুশ করার মতো বিন্দুমাত্র জায়গাটুকু অবশিষ্ট রাখা হয়নি। অথচ এই প্রকাশ্য দিবালোকের মধ্যযুগীয় বর্বরতা নিন্দায় একটি শব্দ খরচ না করে বিএনপি জামাত জোট দেশের তথাকথিত সুশীল সমাজ চুপ রয়েছে। কারণ তাদের কাছে ছাত্রলীগের উপর হামলা মানেই যেন দেশ আজ এক কুৎসিত রাজনৈতিক ফায়দা লুটের মহোৎসবে রয়েছে। আজ আমি যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি দর্শক, সেটা আমার বিবেক আসলে কি বলবো, আমার বিবেক কাঁদছে না, আমার রক্ত টকবক করে ফুটছে দেশের এই পচা গলা শাসন ব্যবস্থা দেখে। যে দলটির জন্ম সেনানিবাসের কোলে, যারা বাংলাদেশের রাজনীতিকে চিরকাল সন্ত্রাস আর দখলবাজির চারণভূমি বানিয়েছে, সেই সিন্ডিকেট আজ খুনের রাজনীতি লালন করছে। আর তাদের এই সহিংসতার একমাত্র ঠিকাদার হলো জামাত, যাদের হাতে ইতিহাসের পাতায় রক্তে রঞ্জিত। ২৪-এর ৫ই আগস্টের তথাকথিত অভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত দেশ জুড়ে যে প্রলয়ঙ্কারী এবং লোমহর্ষক নৈরাজ্যের তালিকা তৈরি হয়েছে, তা শুনলে যে কোনো সুস্থ মানুষের আত্মা কেঁপে উঠবে। আজ আমরা এই ভিডিওতে ভাঙবো সব মিথ্যার দেয়াল, টেনে বের করব কিভাবে একজন তথাকথিত শান্তির পায়রা ঠান্ডা মাথায় উস্কানি দিয়ে এই দেশকে চূড়ান্ত ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলেন এবং তার সেই ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে। ৫ই আগস্টের পর থেকে এই দেশে ন্যায় শাসন আসেনি, এসেছে পৈশাচিক মব রুল আর মব রাজত্ব। উখিয়ায় নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে ৫৫ বছর বয়সী এক অসহায় মা সৈয়দা বেগম, সেই নারীকে পিটিয়ে থেতলে নির্মমভাবে হত্যা করা হলো। না, এই বর্বরতা দেশের তথাকথিত সুশীল সমাজের বিবেক কাঁপেনি, কারো জাগেনি, কারো আসমান কাঁপেনি, কারো কেউ বলেনি যে এই মৃত্যু উপত্যকা আমার না। ৫ই আগস্ট থেকে শুরু হওয়া এই জঘন্য নৈরাজ্যের তালিকাটি কত দীর্ঘ তা একটি মনোযোগ দিয়ে শুনুন। কাউকে ডেকে এনে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কন্যা সন্তানের ওষুধ আনতে যাওয়া বাবাকে পিটিয়ে হত্যা করে লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করা হয়েছে। মানুষের অন্ধ ক্রোধ এতটাই পৈশাচিক রূপ নিয়েছে যে কবর থেকে লাশ তুলে জনসমক্ষে পোড়ানো হয়েছে। জ্যান্ত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা, সন্তানকে না পেয়ে জায়নামাজের নামাজরত বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা, কিংবা টার্গেট করা ছেলেকে খুঁজে না পেয়ে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন করার মতো অজস্র ঘটনা আজ আমাদের নিত্যদিনের ডায়েরি হয়ে গিয়েছে। দীপু দাসের কথা আপনারা শুনেছেন, পিটিয়ে হত্যা করে তারপর আগুন জ্বিলে তাকে মারা হয়েছে। বর্তমানে দেশে প্রতিদিন গড়ে প্রায় ১৫ থেকে ২০ জন মানুষকে প্রকাশ্য গোপনে হত্যা করা হচ্ছে। প্রতিদিন এখানে সেখানে ক্ষতবিক্ষত লাশ পাওয়া যাচ্ছে। অথচ এই সমাজের বিচারালয়, এই সমাজের বুদ্ধিজীবীদের বিবেক আজ সম্পূর্ণ অন্ধ ও বধির হয়ে গিয়েছে। কেনই বা জাগবে তাদের এই বিবেক, যখন রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে আছে খুনের পরোক্ষ মদতদাতারা। দর্শক, আপনারা জানেন যে কথাটা নিয়ে আসলে আমরা শুরু করেছিলাম সীতাকুণ্ড ছাত্রনেতা জিলহানের উপর যে বর্বরতা এবং সাইলেন্ট পলিটিক্স। এই ছেলেটির গায়ে এমন এত কোপানো হয়েছে যে তাকে সুই দেওয়ার মতো বা সেলাই করার মতো তার অবস্থা নেই। সীতাকুণ্ড জিলহান, এই যে জিলহানের উপরে যে আলোচনা করেছে দর্শক, আমরা আসলে সেই নৃশংস ছবিগুলো আপনাদের দেখাতে পারি না, ইউটিউবের রেস্ট্রিকশনের জন্য দেখাতে পারি না। যদি দেখাতে পারতাম সেটা আসলে মানে কতটা লোমহর্ষক হতো সেটা আপনার ভাবতে পারেন। যেখানে ইউটিউব এটা সাধারণ জিনিসই, রক্ত দেখানো নিষেধ, সেখানে এই জিনিসগুলো আসলে আমাদের পক্ষে দেখানো সম্ভব না। তবে আমি এই ঘটনার আদ্যপ্রান্ততে আপনাদেরকে বলতে চাই আমরা আসলে কোথায় বসবাস করছি। আজ আমাদের প্রশ্ন তুলতে হবে এই সমস্ত খুনের পিছনে আসল উস্কানিদাতা কে? যখন দেশের প্রধান একজন তথাকথিত শান্তির পায়রা অত্যন্ত ঠান্ডা মাথায় নিখুঁত ছকে মানুষ হত্যার উস্কানি দিয়ে বিভিন্ন জায়গায় জনসভায় বলেছিলেন, তোমার এলাকায় ফ্যাসিস্টের দোসর আছে, তুমি কি করছো? সেই পিচাস ইউনূসের কথা। তখন বুঝতে বাকি থাকে না যে এই মবগুলো কারা লেলিয়ে দিয়েছিল। এই তথাকথিত শান্তিবাদীর বিষাক্ত কর্মফলের কারণেই আজ দেশে বিশৃঙ্খলা এখন এমন পৌঁছেছে যে সঠিক চিকিৎসা, পুষ্টি, চলমান অরাজকতার প্রভাব প্রায় ৫০০ শিশু মারা গিয়েছে। অথচ এই ৫০০ নিষ্পাপ শিশুর মৃত্যুর পরও এই পিশাচ ইউনূসের এবং জুলাই যোদ্ধাদের বিবেক বিন্দুমাত্র জাগছে না। তারা মব তথাকথিত তৌহিদি জনতা তৈরি করে আমাদের জাতীয় আবেগের কেন্দ্রবিন্দু ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি একাধিকবার ভাঙচুর করেছে, আগুনে পুড়িয়ে ছাই করেছে। আমাদের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল সকল ভাস্কর্য হাতুড়ি দিয়ে পিটিয়ে ধ্বংস করা হয়েছে। দেশের প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মাজারগুলো একের পর এক গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এই সমস্ত অপকর্মের পরও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের মাথার উপর রয়েছে সেই সরকারের এবং অবৈধ এই প্রশাসনের প্রকাশ্য আশীর্বাদ। একই ধারা দর্শক, সেই মব স্টার ইউনূসের যে ধারা, সেই ধারা কিন্তু তারেক রহমানও ধরে রেখেছে এবং তারেক রহমান অচিরেই তার নতুন খ্যাতি মব স্টার তারেক সেটা পেতে যাচ্ছে। দর্শক, এই পুরনো শাসন ব্যবস্থার চেয়ে কুৎসিত আর দিকটা হলো অন্যায়কে অন্যায় না বলে তারা তথাকথিত বুদ্ধিভিত্তিক উপায়ে জাস্টিফাই বা ন্যায়সঙ্গত করার চেষ্টা করে। দিনরাত টেলিভিশন আর ফেসবুকে এক শ্রেণীর কথিত শিক্ষিত লোক বলছে অভ্যুত্থানের পর এমন একটু আটটু বিশৃঙ্খলা হয়, এটাই স্বাভাবিক। তারা এই খুনি মবগুলোকে আখ্যা দিচ্ছেন প্রেসার গ্রুপ হিসাবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে সমাজের নৈরাজ্যকে প্রশ্রয় দিয়ে তারা নির্লজ্জের মতো বলেছে ওরা বেয়াদব না, ওরা আসলে প্রতিবাদী। আজ যখন গণভবন, সংসদ ভবন লুটের লজ্জাজনক ভিডিওগুলো দেখে সাধারণ মানুষ লজ্জিত হচ্ছে, আন্তর্জাতিক মহলে আমাদের মুখ পুড়ছে, তখন এই শিক্ষিত জ্ঞানপাপীরা আবার উস্কানি দিয়ে সাফাই গাইছেন গণভবন কেউ লুট করেনি, জনগণ কেবল তাদের নিজেদের সম্পদ বুঝে নিয়েছে। দর্শক, ভাবুন একবার, চুরির মালিককে বা চুরির মালকে জনগণের সম্পদ বলে জাস্টিফাই করা হচ্ছে। এসব কুৎসিত জাস্টিফিকেশন কোনো কম শিক্ষিত কিংবা নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ দিচ্ছে না। এই উস্কানি এবং নোংরা সাফাই থেকে শুরু করে দিয়ে আসছে আমাদের সমাজের কথিত শিক্ষিত বা সুশীল সমাজ, শ্রেণী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং সুশীল বাবুরা। এদের কাছে যখন কোনো অন্যায় সুনির্দিষ্ট প্রমাণ চাওয়া হয়, তখন তারা বলে তখন কই ছিলেন, তখন দেখিনি ইত্যাদি হেনতান বলে এড়িয়ে যায়, কিন্তু কোনো বাস্তব প্রমাণ দেখায় না। একটি দেশের শিক্ষিত শ্রেণী যখন এতটা কলুষিত হয়ে যায়, যখন অন্যায়কে অন্যায় অন্ধ বিশ্বাসকে প্রমাণ ছাড়াই উচ্চে ধরতে চায় এবং অন্ধভাবে ঘৃণা ছড়ায়, তখন নিশ্চিতভাবে ধরে নিতে হবে যে এই দেশের চূড়ান্ত ধ্বংস অনিবার্য। কিন্তু এই খুনি এবং স্বৈরাচার প্রশাসনের মনে রাখুক, ইতিহাস বড় নিষ্ঠুর জিনিস। ইতিহাস তার নিজস্ব স্বার্থে প্রতিটি রক্তবিন্দু, প্রতিটি লাশের হিসাব এবং প্রতিটি উস্কানিমূলক বক্তব্যের তথ্য নিখুঁতভাবে সংরক্ষণ করে। আজকের এই সুশীলরা ইতিহাস বিকৃতি করার যত চেষ্টাই করুক না কেন, আগামী প্রজন্ম সত্য ইতিহাস খুঁজে ঠিক বের করবে। বাঙালি ইতিহাসে মীর জাফর নামটি আজ যতটা ঘৃণিত, বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে যেভাবে মানুষ মীর জাফরকে থুতু ফেলে, ভবিষ্যৎ ইতিহাসে ইউনূস নামটি, এই তথাকথিত জুলাই যোদ্ধা পরিচয়টি তার চেয়েও বহুগুণে বেশি ঘৃণিত, কলঙ্কিত এবং অভিশপ্ত হিসাবে লিপিবদ্ধ হবে। কারণ মীর জাফর সেফ নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর এই সিন্ডিকেট একটা গোটা দেশের 16 কোটি মানুষের ভবিষ্যৎ, তাদের জানমাল, দেশের সার্বভৌমত্ব থেকে বিদেশি প্রভুদের হাতে বন্ধক দিয়ে লাশের উপর নিজেদের সিংহাসন করছেন। যতই দিন যাচ্ছে দেশের মানুষ একটু একটু করে কেবল সেই চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, এই মব রাজ্যের অবস্থায় আমরা আসলে কি করতে পারি? আমরা বলতে চাই, সীতাকুণ্ডের জিলহানের রক্তাক্ত শরীর কিংবা উখিয়ার মা সৈয়দা বেগমের লাশ আমাদের মনে করিয়ে দেয়, আজ প্রতিবাদ না করলে আগামীকাল আপনার বা আমার পরিবারকে এই মবগুলো টেনে হিচড়ে রাস্তায় পিটিয়ে মারবে। এই কথিত শিক্ষিত শ্রেণীর অন্ধ প্রোপাগান্ডা এবং ইউনূস প্রশাসনের তথাকথিত মব রাজত্বের বিরুদ্ধে আমাদের এখনই রাজপথ এবং ডিজিটাল দুনিয়ায় চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেভাবে তুলে এসেছি। এবং সাথে সাথে বর্তমান তারেক সরকারেরও এই ঘটনাগুলো এবং এই মবের রাজত্বের বা মব স্টারদের যে কর্মকাণ্ড, সেগুলো তুলে ধরতে হবে। অন্যায়কে আর একটু আটটু বলে মেনে নেওয়া যাবে না এবং সেটা সাধারণ জনগণ মানবে না। দর্শক, আপনারা কি মনে করেন সীতাকুণ্ডের নৃশংসতা এবং দেশ জুড়ে চলমান এই মব জাস্টিফিকেশনের শেষ কোথায়? কমেন্টে আপনাদের মতামতগুলো লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে, লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। আশা করি, দোয়া করি সেই পিচাস ইউনূসের বিচার হোক, সেটা এখন সময়ের দাবি। শিশু হত্যা হতে শুরু করে দেশের অরাজকতা এবং জাতিগতভাবে বিভেদ তৈরি করার জন্য ইউনূসকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, সেটা আজ না হয় কাল। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।